মিসাইল, ড্রোন, প্রক্সি নেটওয়ার্ক এবং ভৌগোলিক অবস্থান, এই চারটি উপাদানের সমন্বয়ে ইরান এমন এক সামরিক বাস্তবতা তৈরি করেছে যেটাকে অনেক বিশ্লেষক প্রবাহমান শক্তিধারা বলে বর্ণনা করেছেন, যেখানে শক্তি একটি জায়গায় কেন্দ্রীভূত নয় বরং ছড়িয়ে আছে বহু ফ্রন্টে। এই কাঠামোতে ইরানকে আঘাত করা মানেই একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা নয়, বরং একটি বিস্তৃত নেটওয়ার্ককে মোকাবিলা করা। এই নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রক্সি ফোর্স। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে বিভিন্ন মিলিশিয়া বাহিনী এবং সিরিয়ায় ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো মিলিয়ে একটি বহুমাত্রিক চাপ কাঠামো তৈরি হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়া শুধু ইরান থেকে নয় বরং চারপাশের অঞ্চল থেকেও আসতে পারে। এখানেই আসে মিসাইল সক্ষমতা। ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, তেল স্থাপনা এবং শহরগুলোকে টার্গেট করার ক্ষমতা রাখে, যা প্রমাণিত। এর সঙ্গে যুক্ত হয়েছে ড্রোন প্রযুক্তি, যা কম খরচে বড় আকারের হামলা চালাতে পারে। এই দুইয়ের সমন্বয় প্রতিরক্ষা ব্যবস্থাকে জটিল করে তোলে, কারণ প্রতিটি আক্রমণ প্রতিহত করা ব্যয়বহুল এবং সবসময় সফল হয় না। ভূগোল এখানে একটি বড় ফ্যাক্টর। ইরান এমন একটি অবস্থানে রয়েছে যেখান থেকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বা ব্যাহত করার সক্ষমতা রয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়। ফলে সামরিক সংঘাত সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ যুদ্ধ কেবল সামরিক সীমায় সীমাবদ্ধ থাকে না, বরং অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার হয়ে ওঠে। এই পুরো সমীকরণটাই ইরানকে অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে। পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরান এমন একটি প্রতিরোধ কাঠামো তৈরি করেছে যেখানে সরাসরি যুদ্ধ শুরু করা মানেই অনিশ্চিত বহুস্তরীয় সংঘাতের ঝুঁকি নেওয়া। এর ফলে সামরিকভাবে দ্রুত জয় পাওয়া কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার কারণেই রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তি, এই দুই মিলিয়ে সরাসরি সংঘাতের পরিবর্তে আলোচনা বা নিয়ন্ত্রণমূলক কৌশলের দিকে ঝোঁক বাড়ছে। কারণ পূর্ণমাত্রার যুদ্ধের খরচ শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং রাজনৈতিকও। এখানেই আলোচনার গুরুত্ব বাড়ে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে যে আঞ্চলিক অস্থিরতা তৈরি হতে পারে তা বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য এবং নিরাপত্তাকে নাড়িয়ে দিতে পারে। তাই অনেক ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ একটি বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সমীকরণটি দেখায় যে আধুনিক যুদ্ধ আর শুধুমাত্র শক্তির সরাসরি প্রয়োগ নয়, এটি একটি জটিল কৌশলগত খেলা যেখানে প্রযুক্তি, ভূগোল, নেটওয়ার্ক এবং অর্থনীতি একসঙ্গে কাজ করে। আর এই কারণেই ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি শুধু একটি দেশকে কেন্দ্র করে নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নির্ধারণের লড়াই হয়ে উঠেছে। বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে স্থির, ঠিক তখনই ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ অনেকটাই বেড়েছে। ইউক্রেন রাশিয়ার গহীনে একের পর এক ড্রোন হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে চলেছে। আর এতে ক্ষেপে গিয়ে রাশিয়া প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 2 সপ্তাহে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সম্ভাব্য বিপুল মুনাফার বড় অংশ হারাতে হয়েছে মস্কোকে। এর জেরে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে রাশিয়া। ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে ইউক্রেনের নতুন চুক্তির পর এই সতর্কতা আসে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউরোপের এই পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতিকে আরো উস্কে দিচ্ছে। এতে ইউরোপ ধীরে ধীরে ইউক্রেনের কৌশলগত ঘাঁটিতে পরিণত হচ্ছে। তারা অপ্রত্যাশিত পরিণতির হুঁশিয়ারি দিয়ে ইউরোপকে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকির কথা তুলে ধরে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আরও কঠোর ভাষায় বলেছেন, ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনে যুক্ত ইউরোপীয় কোম্পানিগুলোর যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার এই মন্তব্যের পর ইউরোপের সঙ্গে উত্তেজনা আরও বেড়ে গেছে। এদিকে জার্মানি ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে 300 মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশটি 5000 মাঝারি পাল্লার ড্রোন সরবরাহ করবে। নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়ামও ইউক্রেনকে বড় অঙ্কের অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে।
ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল বাজারে সংকট তৈরি হয়, যার ফলে মার্চে বড় তেল কোম্পানিগুলো প্রায় $23 বিলিয়ন অতিরিক্ত মুনাফা করে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের হামলায় রাশিয়া এই সম্ভাব্য আয়ের প্রায় 40% হারিয়েছে। ড্রিলিং প্ল্যাটফর্ম, পাইপলাইন, তেল ডিপো ও শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগর অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগে। এসব ঘটনার সত্যতা ভিডিও ফুটেজ রুশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার গহীন এলাকায় হামলা এখন আর নতুন বা ব্যতিক্রমী কিছু নয়। তার দাবি, পশ্চিমা সহায়তায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বেড়েছে। অন্যদিকে রাশিয়ার জন্য এত বিশাল ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে রাশিয়ার হুমকির ধরন দেখে ইউরোপের সাথে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে রাশিয়ার প্রধান তেল বন্দরগুলোতে বড় ক্ষতি হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, কিছু স্থাপনার 30 থেকে 40% পর্যন্ত ধ্বংস হয়েছে। এতে রপ্তানি কার্যক্রম প্রায় থমকে গেছে। এই হামলাগুলো শুধু সামরিক ক্ষতিই করছে না, রাশিয়ার অর্থনীতিতেও ক্রমেই চাপ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এই চাপ ভবিষ্যতে মস্কোকে যুদ্ধের কৌশল নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করতে পারে, আর তারা আহত বাঘের মতন আরো ভয়ঙ্কর আক্রমণ করে বসতে পারে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে প্রায় 10টি বড় যুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী এই মুহূর্তে সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ সময় পার করছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আক্রান্ত অঞ্চলগুলোতে এখন পর্যন্ত রাজনৈতিক ভারসাম্য আসেনি। মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে বড় অস্থিরতার কেন্দ্র ইরান যুদ্ধ। কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের পর পরিস্থিতি আপাতত কিছুটা থামার ইঙ্গিত দিলেও বাস্তবে উত্তেজনা একটুও কমেনি। সর্বশেষ খবরে দেখা যাচ্ছে, ইরান হরমুজ প্রণালী আবার খুলে দিয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলেছে। একই সময়ে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতির চেষ্টা চলছে, তবে সেটিও ভঙ্গুর। এই যুদ্ধের মূল বিস্ফোরণ ঘটে 2026 সালের 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালায়। এতে শত শত হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক নেতৃত্ব। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত করে। যুক্তরাষ্ট্রের ঘাঁটি, তেল স্থাপনা, এমনকি বাণিজ্যিক জাহাজ পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই সংঘাতের মূল কারণ নতুন নয়। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক শত্রুতাপূর্ণ। তার সঙ্গে যুক্ত হয়েছে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ব্যর্থ পারমাণবিক চুক্তি। ফলে এই যুদ্ধ কেবল একটি সামরিক সংঘাত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার কাঠামো পুনর্গঠনের যুদ্ধ। এর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে ইসরায়েল লেবানন ফ্রন্ট। 2023 সালের 8 অক্টোবর শুরু হওয়া এই সংঘাত এখন পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধে রূপ নিয়েছে। হিজবুল্লাহ একদিকে ইরানের মিত্র, অন্যদিকে ইসরায়েলের উত্তর সীমান্তের সবচেয়ে বড় হুমকি। ফলে এই ফ্রন্ট মূলত ইরান ইসরায়েল সংঘাতেরই একটি সম্প্রসারণ। এই উত্তপ্ত পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে একটি যুদ্ধ কিভাবে পুরো অঞ্চলকে জড়িয়ে ফেলতে পারে, আর এখান থেকেই বৈশ্বিক সংঘাতের ভয় তৈরি হচ্ছে। ইউরোপে একই সময়ে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা শুরু হয় 2022 সালে। ইস্যু ছিল ইউক্রেনের ন্যাটো ঘনিষ্ঠতা এবং রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ, কিন্তু বাস্তবে এটি ইউরোপে প্রভাব বিস্তারের যুদ্ধ। এই সংঘাত এখন স্থবির হয়ে গেলেও থামেনি এবং এটি সরাসরি রাশিয়া বনাম পশ্চিমা শক্তির প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আফ্রিকায় সুদান সিভিল ওয়ার শুরু হয় 2023 সালে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতার লড়াই থেকে। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। এদিকে খনিজ সম্পদ দখল এবং আঞ্চলিক শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে 1996 সালে শুরু হয়ে এখনও চলছে কঙ্গো যুদ্ধ। এশিয়ায় মায়ানমার সিভিল ওয়ার শুরু হয় 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর। গণতন্ত্র বনাম সামরিক শাসনের এই সংঘাত এখন বহু গোষ্ঠীর যুদ্ধে পরিণত হয়েছে।
মধ্যপ্রাচ্যের আরেক দীর্ঘস্থায়ী সংঘাত ইয়েমেন সিভিল ওয়ার শুরু হয় 2014 সালে, যা এখন ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতার প্রক্সি যুদ্ধে রূপ নিয়েছে। আফ্রিকার সাহেল অঞ্চল, সোমালিয়া এবং লাতিন আমেরিকার মেক্সিকো এই অঞ্চলগুলো দেখায় যুদ্ধ সবসময় রাষ্ট্র বনাম রাষ্ট্র নয়। অনেক ক্ষেত্রে দুর্বল রাষ্ট্র, দারিদ্র্য, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধী সংঘাতের মূল চালিকা শক্তি। এই পুরো চিত্রটির একটি বড় বাস্তবতা হচ্ছে এই যুদ্ধগুলো আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে জড়িত। এই অবস্থায় জাতিসংঘ কার্যকরভাবে যুদ্ধ থামাতে পারছে না, কারণ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের ভেটো ক্ষমতা বড় শক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেয় না। আবার তাদের নিজস্ব কোনো সামরিক বাহিনীও নেই, ফলে প্রয়োগ ক্ষমতা সীমিত। সবচেয়ে বড় ঝুঁকি হলো এই যুদ্ধগুলো যদি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাত যদি ইউক্রেন যুদ্ধ বা চীন তাইওয়ান উত্তেজনার সঙ্গে যুক্ত হয়, তাহলে বিশ্ব সরাসরি বড় শক্তির সংঘর্ষে ঢুকে পড়বে। এটি সংযুক্ত যুদ্ধের যুগ, যেখানে প্রতিটি সংঘাত আরেকটির সঙ্গে যুক্ত হয়ে একটি বড় বৈশ্বিক অস্থিরতা তৈরি করছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার প্রভাব হবে বহুমাত্রিক। ইরানের দুর্গম ভূখণ্ডে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান এবং নিখোঁজ 2 পাইলট সাম্প্রতিক আধুনিক সামরিক ইতিহাসের অন্যতম জটিল এবং শ্বাসরুদ্ধকর এক উদ্ধার অভিযানের সাক্ষী হয় বিশ্ব। শত্রুর সীমানায় ঢুকে জীবন বাজি রেখে চালানো এই নিখুঁত অপারেশনের নেপথ্য কাহিনী এবার উঠে এসেছে ইসরায়েলের এলিট রেস্কিউ স্কোয়াড ইউনিট 669-এর এক কমান্ডোর জবানিতে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য মতে ইরানের গহীন অঞ্চলে চালানো এই রুদ্ধশ্বাস অভিযানে অংশ নেয় কয়েক হাজার সৈন্য এবং কয়েকশো যুদ্ধবিমান। গত 3 এপ্রিল প্রথম পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় জনের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ 2 দিন। পরিস্থিতি এতটাই সংকটময় ছিল যে স্পর্শকাতর প্রযুক্তি যাতে শত্রুর হাতে না পড়ে সেজন্য বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ বোমা মেরে উড়িয়ে দেয় মার্কিন বাহিনী। ইসরায়েলের এলিট কমান্ডো গাইয়েম এই ধরনের মিশনের ভয়াবহতা ব্যাখ্যা করতে গিয়ে জানান, জনসাধারণের কাছে এটি কেবল একটি সফল অভিযান মনে হলেও পর্দার আড়ালে যা ঘটে তা অবিশ্বাস্য। তার মতে বিধ্বস্ত বিমানের আহত পাইলট যখন শত্রুর এলাকায় লুকিয়ে থাকেন, তখন প্রতিটি সেকেন্ড এক একটি বছরের সমান। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তাকে খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় বাহিনী। এই অভিযানে দ্বিতীয় মার্কিন পাইলটের অসীম সাহসিকতা এখন সামরিক মহলে আলোচনার তুঙ্গে। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি 7000 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠে একটি ফাটলে নিজেকে লুকিয়ে রাখেন। সেখান থেকেই বিশেষ যোগাযোগ যন্ত্রের মাধ্যমে উদ্ধারকারীদের নিজের নিখুঁত অবস্থান জানান তিনি। গাইমের ভাষায় এটিই হলো সার্ভাইভাল ট্রেনিং বা টিকে থাকার প্রশিক্ষণের চরম সার্থকতা। ইসরায়েলের বিখ্যাত ইউনিট 669-এর কাজের ধরনও অনেকটা একই। যুদ্ধক্ষেত্রে আহতদের সরিয়ে নেওয়া হোক বা দুর্গম পাহাড়ে আটকে পড়া বেসামরিক মানুষ, তাদের প্রস্তুতি থাকে সবসময় তুঙ্গে। গাই জানান, সাইরেন বাজার মাত্র 2.5 মিনিটের মাথায় সরঞ্জাম নিয়ে তারা প্রস্তুত হন এবং 15 মিনিটের মধ্যে হেলিকপ্টার নিয়ে আকাশে উড়াল দেন। গন্তব্যে পৌঁছানোর পথেই চূড়ান্ত করা হয় অভিযানের রণকৌশল। তবে যুদ্ধ মানেই কেবল লড়াই নয়, এটি এক চরম মানসিক যুদ্ধও বটে। গাইয়েম তার নিবন্ধে তুলে ধরেছেন সেই মানসিক চাপের কথা, যা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়েছে। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার দিন তারা যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং যেভাবে মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন, তা কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং কঠোর বাস্তবতা। গাই মনে করেন যুদ্ধের ময়দান কোনো রোমান্টিক গল্প নয়, এটি প্রশিক্ষণ আর সাহসিকতার অগ্নিপরীক্ষা। সামরিক বিশ্লেষকরাও এই বিষয়ে একমত। আধুনিক যুদ্ধে ড্রোনের মতো উন্নত প্রযুক্তি থাকলেও স্থলভাগে কমান্ডোদের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং টিকে থাকার লড়াই শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসায়। ইরানের এই ঘটনা আবারও প্রমাণ করল, চরম প্রতিকূলতায় মানুষের জীবন ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই এলিট ইউনিটগুলো কেবল সামরিক শক্তি নয়, বরং এক অদম্য আস্থার নাম।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় বসেই চলছে চীনের ভয়ঙ্কর গুপ্তচর বৃত্তি। কোনো গোপন সুড়ঙ্গ নয়, বরং ন্যাটোরই অংশীদার একটি স্যাটেলাইট কোম্পানির কাঁধে ভর করে বেইজিং পৌঁছে যাচ্ছে মার্কিন সামরিক ঘাঁটির অন্দরে। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন এক তথ্য যা ওয়াশিংটন থেকে ব্রাসেলস সবখানেই তোলপাড় সৃষ্টি করেছে। নরওয়েজিয়ান কমিউনিকেশন অথরিটি বা এনকমের গোপন নথিতে ফাঁস হয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। ইউরোপীয় স্যাটেলাইট জায়ান্ট কেস্যাট, যারা ন্যাটোর প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যুক্ত, খোদ তারাই চীনের সামরিক ঘনিষ্ঠ একটি কোম্পানিকে সেবা দিচ্ছে। চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজির ৪২টি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগের লাইসেন্স পেয়েছে নরওয়ের এই প্রতিষ্ঠানটি। আর চীনা এই কোম্পানিটি সরাসরি বেইজিংয়ের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে। সহজ কথায়, ন্যাটোর প্রযুক্তি ব্যবহার করেই শক্তিশালী হচ্ছে চীনের সামরিক সক্ষমতা। কিন্তু এই প্রযুক্তিগত আতাত কেন ন্যাটো নিরাপত্তার জন্য হুমকি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এই স্যাটেলাইট ডেটা ব্যবহার করেই লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমনকি ইরান ইসরায়েল সংঘাতের সময়ও মার্কিন সেনা সদস্যদের প্রতি মুহূর্তের গতিবিধি ট্র্যাক করতে এই প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ উঠেছে। আশঙ্কার এখানেই শেষ নয়। মার্কিন কংগ্রেশনাল কমিটির তথ্য বলছে, এয়ারবাস স্পেসের মতো নামী পশ্চিমা প্রতিষ্ঠানগুলো থেকেও তথ্য হাতিয়ে নিচ্ছে চীন। সম্প্রতি মিজার ভিশন নামের একটি চীনা এআই কোম্পানি মার্কিন সামরিক ঘাঁটির এমন কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন ছবি প্রকাশ করেছে যা দেখে চক্ষু চড়ক গাছ বিশেষজ্ঞদের। ছবিতে থাকা বিমান ও সামরিক সরঞ্জামগুলো পরবর্তীতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ পশ্চিমাদের অজান্তেই তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক হয়ে উঠেছে তেহরান ও মস্কোর তুরুপের তাস। নরওয়ের এই কোম্পানিটি সরাসরি দায় স্বীকার না করলেও অবৈধভাবে স্যাটেলাইট যোগাযোগের জন্য এখন বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে তারা। ডেনমার্কের টেলিযোগাযোগ বিশেষজ্ঞ জন স্ট্র্যান্ড এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তার মতে, ন্যাটোর অংশীদার কোম্পানি যখন চীনের স্পাই স্যাটেলাইট পরিচালনার অনুমতি চায়, তখন বুঝতে হবে নিরাপত্তার দেয়াল অনেক আগেই ধসে পড়েছে। তাইওয়ানের সামরিক বিশ্লেষক জোসেফ ওয়েন সতর্ক করেছেন, চীন এখন বাণিজ্যিক স্যাটেলাইট ডেটাকে ভূ রাজনীতির মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নিজেদের অত্যাধুনিক সামরিক স্যাটেলাইট থাকা সত্ত্বেও তারা কৌশলে বেসামরিক মাধ্যম ব্যবহার করে ইরান বা রাশিয়ার মতো মিত্রদের গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এর ফলে যুদ্ধের ময়দানে মার্কিন ও পশ্চিমা বাহিনীগুলো এক অদৃশ্য শত্রুর মোকাবেলা করছে। মহাকাশের এই ছায়াযুদ্ধ এখন আর কেবল গবেষণার বিষয় নয়। ন্যাটোর ঘরের ভেতরেই যদি বেইজিংয়ের সহযোগীরা সক্রিয় থাকে, তবে ন্যাটো ও তার মিত্রদের নিরাপত্তার সমীকরণ বদলে যেতে বাধ্য। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ডিজিটাল গুপ্তচর বৃত্তি এখনই লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যতে যে কোনো বড় সংঘাতে কৌশলগতভাবে মুখ থুবড়ে পড়বে পশ্চিমা বিশ্ব। বিশ্বজুড়ে একের পর এক যুদ্ধ কি শুধুই রাজনৈতিক বিরোধ বা নিরাপত্তা সংকটের ফল, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর অর্থনৈতিক বাস্তবতা? সাম্প্রতিক সংঘাতগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, যুদ্ধ এখন শুধু ধ্বংস ডেকে আনে না, বরং অনেক ক্ষেত্রে এটি অর্থনীতির একটি সক্রিয় চালিকা শক্তি হিসেবেও কাজ করছে। অস্ত্রশিল্প, জ্বালানি বাজার, অর্থনীতি পুনর্গঠন এবং ভূ রাজনৈতিক প্রভাব সবকিছু মিলিয়ে যুদ্ধ এখন এক ধরনের অর্থনৈতিক ইকোসিস্টেমে পরিণত হয়েছে। বিশ্লেষকদের দাবি, যুদ্ধ সরাসরি অস্ত্রশিল্পকে ত্বরান্বিত করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপের দেশগুলো বিশাল প্রতিরক্ষা বাজেটের ওপর নির্ভরশীল। যুদ্ধ যত বাড়ে, অস্ত্রের চাহিদা তত বাড়ে। এই চাহিদা পূরণ করতে গিয়ে প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, কর্মসংস্থান এবং প্রযুক্তি উন্নয়ন বাড়ে। ফলে যুদ্ধ একদিকে ধ্বংসাত্মক হলেও অন্যদিকে এটি একটি নির্দিষ্ট অর্থনৈতিক খাতকে ক্রমাগত সক্রিয় রাখে। জ্বালানি অর্থনীতিও যুদ্ধের সঙ্গে গভীরভাবে যুক্ত। মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোর দিকে তাকালেই দেখা যায়, তেল ও গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ একটি বড় ফ্যাক্টর। হরমুজ প্রণালী, সুয়েজ খাল বা রেড সি, এইসব কৌশলগত পথগুলোতে উত্তেজনা তৈরি হলেই বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করে। এতে কিছু দেশ ও কর্পোরেশন লাভবান হয়, আবার কিছু দেশ চাপে পড়ে। যুদ্ধ শুধু অস্ত্র নয়, জ্বালানি বাজারকেও পুনর্গঠন করে।
যুদ্ধ পুনর্গঠন অর্থনীতি তৈরি করে। একটি দেশ যুদ্ধের ফলে ধ্বংস হলে যুদ্ধ পরবর্তী সময়ে সেখানে অবকাঠামো পুনর্গঠন, উন্নয়ন প্রকল্প, বিদেশি বিনিয়োগ সবকিছু নতুন করে শুরু হয়। ইরাক, আফগানিস্তান বা ইউক্রেন এই উদাহরণগুলো দেখায় যুদ্ধের পরে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয় যেখানে আন্তর্জাতিক কোম্পানি ও শক্তিগুলো অংশ নেয়। ফলে যুদ্ধের ধ্বংসই পরবর্তী সময়ে একটি নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করে। যুদ্ধে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। একটি অঞ্চল যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়, যেমন জ্বালানি রুট, খনিজ সম্পদ বা বাণিজ্য পথ, তাহলে সেখানে প্রভাব বিস্তার করা মানেই অর্থনৈতিক সুবিধা অর্জন। আফ্রিকার কঙ্গোতে খনিজ সম্পদ, মধ্যপ্রাচ্যে তেল বা পূর্ব ইউরোপে ট্রানজিট রুট, এসব জায়গায় সংঘাতের পেছনে অর্থনৈতিক স্বার্থ স্পষ্টভাবে কাজ করে। যুদ্ধ অনেক সময় অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। ইতিহাসে দেখা গেছে অর্থনৈতিক সংকট, বেকারত্ব বা রাজনৈতিক অস্থিরতা থেকে জনগণের দৃষ্টি সরাতে কিছু রাষ্ট্র বাহ্যিক সংঘাতকে ব্যবহার করেছে। এতে জাতীয়তাবাদ বাড়ে, অভ্যন্তরীণ সমালোচনা কমে এবং সরকার নিজেদের অবস্থান শক্ত করতে পারে। তবে এর মানে এই নয় যে সব যুদ্ধই সরাসরি অর্থনৈতিক লাভের জন্য শুরু হয়। বাস্তবতা আরও জটিল। নিরাপত্তা, আদর্শ, ধর্ম, ইতিহাস এসব ফ্যাক্টরও সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে একবার যুদ্ধ শুরু হলে সেটি দ্রুত একটি অর্থনৈতিক চক্রে ঢুকে পড়ে, যেখানে বহু পক্ষ সরাসরি বা পরোক্ষভাবে লাভবান হতে থাকে। ফলে যুদ্ধ থামানোর প্রণোদনা কমে যায়। এই জায়গাতেই আসে আন্তর্জাতিক ব্যবস্থার সীমাবদ্ধতা। যুদ্ধ থামাতে হলে শুধু রাজনৈতিক সমাধান নয়, বরং সেই অর্থনৈতিক কাঠামোকেও ভাঙতে হবে যা যুদ্ধকে টিকিয়ে রাখে। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক শক্তিধর দেশ একই সঙ্গে শান্তির কথা বললেও অস্ত্র বিক্রি বা কৌশলগত প্রভাব বিস্তার থেকে সরে আসে না। সবশেষ প্রশ্নটি থেকেই যায়, বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণেই কি চলছে একের পর এক যুদ্ধ? সরাসরি হ্যাঁ বা না দিয়ে এর উত্তর দেয়া কঠিন, তবে এটুকু পরিষ্কার, আধুনিক বিশ্বে যুদ্ধ আর কেবল সামরিক সংঘাত নয়, এটি অর্থনীতি, রাজনীতি এবং ক্ষমতার জটিল সমীকরণের অংশ, যেখানে ধ্বংস এবং লাভ দুটিই একসঙ্গে বিদ্যমান।